বন্ধুরা, গোটা বাংলার সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যেটা চাইছিলেন ঠিক শেষ পর্যন্ত সেইটাই ঘটতে চলেছে। এবং তার ফলে এই রাজ্যের সরকারকে, মমতা সরকারকে কি চরম বিড়ম্বনায় পড়তে হবে? এবার তাদের মুখোশটা সত্যিকারের খুলতে চলেছে, সেই প্রশ্নটা কিন্তু আজকে উঠে গেল। আপনারা জানেন যে ইতিমধ্যেই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে, এবং সেখানে শাসক দল নিজেদের তরফ থেকে খুব সদর্থক আছে এই ব্যাপারটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। যেখানে প্রত্যেকটা বিষয়ে সিবিআই যাতে পশ্চিমবঙ্গে না ঢুকতে পারে সেই চেষ্টা করা হয়। এখানে নজিরবিহীনভাবে মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে সিবিআই তদন্ত হলে তার কোনো প্রবলেম নেই। অন্যদিকে শাসক দল, যাকে সেনাপতি বলে, তিনি নাকি বলেছেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে নাকি এনকাউন্টার করতে হবে। এবং এর পাশাপাশি পুলিশ অনেক কিছু চেষ্টা করছে। আমরা দেখলাম 24 ঘন্টার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হলো। কিন্তু যেভাবে পুরো বিষয়টা এগোচ্ছে তাতে একটাই প্রশ্ন উঠে যাচ্ছিল যে সত্যি সত্যিই শাসক দল এখানে সদর্থক পদক্ষেপ দেখাচ্ছে, নাকি আসলে বড় কোনো ঘটনা, কোনো বিশেষ প্রভাবশালীকে আড়াল করার জন্য এটা একটা অতি উচ্চমানের নাটক মঞ্চস্থ হচ্ছে। এইখানে পুলিশ যে তদন্ত করছে সেখানে সত্যিকারের দোষীকে ধরার চেষ্টা চলছে, নাকি যে প্রভাবশালী এর পিছনে রয়েছে তাকে আড়াল করে কোনো বলির পাঁঠাকে সামনে নিয়ে এসে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। সত্যি এই পুলিশের যে ইন্টেনশন আছে, তাদের ইন্টেনশন নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, তার পাশাপাশি আরও বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে তদন্তের নামে অ্যাকচুয়ালি কি আর একটা সারদাকাণ্ড হতে চলেছে, অর্থাৎ যে প্রমাণগুলো আছে সেগুলো লোপাট করে দিয়ে সেখানে আসল যে অপরাধী তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল, এবং তার সঙ্গে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল যে বিরোধী দল তো এর আগে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে, এখানে যে এখনো আইনের শাসন বেঁচে আছে সেই জায়গাটাকে এস্টাবলিশ করে বারবার কলকাতা হাইকোর্টে ছুটে গেছে। তাহলে এই আরজিকর কাণ্ড নিয়ে কেন কলকাতা হাইকোর্টে যাচ্ছে না বিরোধী পক্ষ? না, বিরোধী পক্ষ সরাসরি যায়নি, কিন্তু বিরোধী মনোভাবাপন্ন যারা আইনজীবীরা রয়েছেন তারা আজকে চলে গেছেন কলকাতা হাইকোর্টে, এবং সেখানে যে নির্দেশ আপাতত এসছে তাতে করে একটা কথাই মনে হচ্ছে যে এই রাজ্যের শাসক দলকে, এই রাজ্য সরকারকে এবার নিশ্চিতভাবে নাকানি চোবানি খেতে হবে। কিভাবে, কি হয়েছে, তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধ সেরি। বন্ধুরা, আরজিকর কাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল, এবং সবথেকে বড় প্রশ্ন উঠছিল যে সত্যিই এখানে সত্যিকারের অপরাধীকে কি ধরা যাবে, এবং পুলিশ যে তদন্ত করছে সেই তদন্ত কি সত্যিই সঠিক পথে রয়েছে, নাকি কোনো উচ্চ পর্যায়ের নির্দেশে আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা চলছে, প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। এবং এই জায়গা থেকেই আজকে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলে যান বেশ কিছু আইনজীবী। তারা এই আরজিকর কাণ্ড নিয়ে পুরো ব্যাপারটা আদালতের দৃষ্টিগোচরে নিয়ে আসেন, এবং এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফিরোজ এডুলজি, তাপস ভঞ্জ, কৌস্তব বাগচি এবং তরুণজ্যোতি তিওয়ারি। তারা এখানে বিভিন্ন জনস্বার্থ মামলা করেন, এবং সেই জনস্বার্থ মামলায় মূলত তিনটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এবং যেটা সব থেকে পজিটিভ নিউজ সেটা হচ্ছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্যার, তিনি কিন্তু বলেছেন এই জনস্বার্থ মামলা গৃহীত হলো, এবং আগামীকাল এই মামলার শুনানি হবে, এবং যারা যারা এখানে পার্টি হতে চায় প্রত্যেকের বক্তব্য শোনা হবে। এবং আদালত অবভিয়াসলি এই আরজিকর কাণ্ড নিয়ে তারাও কিন্তু ভাবিত, তারাও কিন্তু চিন্তিত, বিশেষ করে যেভাবে নারী সুরক্ষার প্রশ্নটা উঠে গেছে, যেভাবে এখানে ছাত্রছাত্রীদের সুরক্ষার প্রশ্ন উঠে গেছে, যেভাবে সাধারণ মানুষের সুরক্ষার প্রশ্ন উঠে গেছে, সেই জায়গা থেকে এই যে জনস্বার্থ মামলা, এর যথেষ্ট মেরিট রয়েছে এটা কিন্তু কলকাতা হাইকোর্ট মনে করছে। কোন তিনটি বিষয় মূলত এখানে ইনক্লুড করতে চাইছেন যারা জনস্বার্থ মামলা করছেন? সেখানে জানা যাচ্ছে যে মোটামুটি তিনটে যে মেন জিনিস রয়েছে তার মধ্যে প্রধান এবং প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই তদন্ত করাতে হবে। এবং এই নিয়ে বিস্তারিত শুনানি অবশ্যই কালকে যখন হবে তখন আইনজীবীরা বলবেন। কিন্তু যে বিষয়টা মূলত উঠছে সেটা মানে বেশ বেশ চমকে দেওয়ার মতো। সেটা হচ্ছে যে এখানে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হলো, এবং তাকে নিয়ে বিভিন্ন রকম যে তথ্যগুলো সামনে আসে সেগুলো চমকে দেওয়ার মতো। এক নম্বর তথ্য, এখানে যে ভিকটিম রয়েছেন, যিনি মারা গেছেন, যে মেধাবী ছাত্রীটি মারা গেছে, তার পেলভিস হাড় ভেঙে গেছে। এখন এই পেলভিস হাড় ব্যাপার
ব্যাপারটা যারা যারা ডাক্তারি তাদের সঙ্গে কথা বলছিলাম এবং সেখান থেকে বোঝার চেষ্টা করছিলাম। আপনারা যে গ্রেপ্তার হয়েছে তার চেহারাটা দেখেছেন, রোগা প্যাংলা একজন। তার পক্ষে প্রেশার দিয়ে ওই হাড় ভাঙা সম্ভব নয়। সেখানে মোটামুটি দানবীয় অত্যাচার করতে হবে, উঠে দাঁড়িয়ে নৃত্য করতে হবে এবং সেটাও খুব বেশি ওজনের কাউকে, তবে সেটা ভাঙা সম্ভব। আর না হলে আরেকটা জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো পা দুদিকে এইভাবে চিরে দিতে হবে, প্রচণ্ডভাবে উল্টো দিকে চিরে দিলে তবে ওই ওই জায়গার হাড়টা ভাঙতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কেউ এই ধরনের কাউকে অত্যাচার করে, আপনারই দুটো পা দুদিক ধরে টেনে করে, আপনি বাঁচার জন্য ডেফিনেটলি সেখানে একটা পাল্টা প্রত্যাঘাতের চেষ্টা করবেন। ফলে যে অ্যাটাক করবে তার গায়ে, তার শরীরে ক্ষতচিহ্ন দেখা যাবে, কিন্তু এক্ষেত্রে যে গ্রেপ্তার হয়েছে তার শরীরে সেই ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা গেছে? কিছু দেখা যায়নি। আবার দেখা যাচ্ছে তার চোখ গেলে রক্ত বেরিয়ে গেছে, নাক ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, ঘাড় ভেঙে গেছে, পেটের চোটের চিহ্ন রয়েছে এবং তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে। অর্থাৎ একসঙ্গেই চোখ গেলে দিচ্ছে, নাকে মুখে ঘুষি মারছে, ঘাড় ঘুরিয়ে ভেঙে দিচ্ছে, পেটে বুকে ঘুষি মারছে, আবার তলপেটে লাথি মারছে। একটা লোকের পক্ষে এত কিছু করা সম্ভব এবং সেটাও নিজে চোট না পেয়ে? আবার দেখা যাচ্ছে যে রিস্ট সেগুলো ভাঙা, পায়ের যে 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 জায়গাটা রয়েছে সেইখানটা ভাঙা। তাহলে নিশ্চিতভাবে কেউ হাত ধরে আছে চেপে, কেউ পা ধরে আছে এবং তারপর ওই তলপেটের ওখানে আক্রমণটা হয়েছে। তাহলে অ্যাটলিস্ট ৩ জন এখানে থাকার কথা আছে, কিন্তু সেখানে একজনের উপস্থিতি এইভাবে সামনে নিয়ে চলে আসা হচ্ছে। তাহলে এই যে প্রশ্নগুলো উঠছে, এটা যে পুরোটাই একটা সাজানো ঘটনা ঘটছে এবং তার ফলে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে এবং সেই কাজে পুলিশের ভূমিকা রীতিমতো প্রশ্নের মুখে। তারা প্রাথমিকভাবে পরিবারকে জানাচ্ছে যে আত্মহত্যার ঘটনা ঘটেছে, আপনারা চলে আসুন। তখনও পোস্টমর্টেম হয়নি, কি করে জানলো আত্মহত্যা হচ্ছে? আবার তড়িঘড়ি যে জায়গায় ঘটনা ঘটলো সেই হাসপাতালেই জুনিয়রদের দিয়ে, ইন্টার্নদের দিয়ে পোস্টমর্টেমটা করা হচ্ছে। সেই পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে না। এবং সবথেকে বড় কথা, এই পোস্টমর্টেম হওয়ার পর সন্ধ্যের পর পোস্টমর্টেম করা যায় না, তাও তড়িঘড়ি পোস্টমর্টেম করে সেই মৃতদেহটাকে দাহ করে দেওয়া হচ্ছে। তাহলে কি প্রমাণ লোপাটের চেষ্টা ছাড়া এটা কি? পুলিশের ভূমিকা কি? ফলে এই জায়গায় পুলিশ তো এখানে তথ্য প্রমাণ লোপাট করছে থেকেও বড় কথা, এই ষড়যন্ত্রের সঙ্গে পুলিশ লিপ্ত কিনা এইটাই খুঁজে দেখার দরকার আছে। আর সেই জন্যই কোনো তৃতীয় নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এর তদন্ত করাটা অত্যন্ত জরুরি এবং সিবিআই তদন্তের জায়গা হয়েছে। এবার নিশ্চিতভাবে রাজ্য আগেই বলে দিয়েছে যে তারা সিবিআই তদন্তের ক্ষেত্রে কোনো রকম বাধা দেবে না। তাহলে যখন কালকে শুনানি হবে সেখানে রাজ্য সরকারের ভূমিকাটা কী থাকে, সেখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এর পাশাপাশি আরও যে বিষয় দুটো গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন সেটা হচ্ছে যে এই ঘটনায় কে বা কারা জড়িত অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আগামী দিনে যে এই ঘটনা ঘটবে না এই জিনিসটা নিশ্চিত করতে হবে এবং সেখানে রাজ্য সরকারের ভূমিকা তো রীতিমতো প্রশ্নের মুখে রয়েছে। ফলে সমস্ত সরকারি হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং হাসপাতালের প্রতিটি তলার মূল প্রবেশপথে যাতে সিসিটিভি থাকে তা নিশ্চিত করতে হবে, যাতে আগামী দিনে হাসপাতালে ডাক্তারই হন বা রোগীর পরিবার, রোগী প্রত্যেকেই সুরক্ষিত থাকে। সেই জায়গাটা কিন্তু সুনিশ্চিত করার জায়গা হচ্ছে। এবার দেখুন কেন বলা হচ্ছে যে এই জায়গাতে শাসক দল বা রাজ্য সরকার ফাঁসতে পারে বা তারা প্রচণ্ড রকম বিড়ম্বনায় পড়তে চলেছে। তার এক এবং একমাত্র কারণ হচ্ছে যে সত্যিই যদি এখানে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিত, তাহলে প্রথম দিন থেকে এই সঞ্জয় রায়কে সামনে নিয়ে এসে ২৪ ঘন্টার মধ্যে হেডফোন খুঁজে পাওয়া এই সব গল্প কিন্তু শুনতে হতো না। যেখানে বিভিন্ন অডিও কল, অডিও রেকর্ড ভাইরাল হচ্ছে, সেখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক যোগাযোগ থাকা কেউ এবং সে কিন্তু এই ইন্টার্ন, সেও কিন্তু সহপাঠী ছিল এবং তার থেকেও বড় কথা, হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই জায়গা থেকেই এই জিনিসটাকে আড়াল করা হচ্ছে। এই জায়গাটা আরও গুরুত্বপূর্ণ হয়েছে কেননা শাসক দলের এক ডাক্তার বিধায়ক, তিনি এসে ২ ঘন্টা সেখানে বসে আছেন, তার কি সম্পর্ক আছে? শাসক দলের এক মুখপাত্র, রাজ্যসভার প্রাক্তন সাংসদ, ৩.৫ বছরের জেল খাটা আসামি, যিনি সমস্ত বিষয়ে বড়বড় করে কথা বলে যান, কিন্তু এই ব্যাপার হওয়ার পর মুখে কুলু পেটেছেন, তাকে আর কোথাও প্রকাশ্যেই দেখা যাচ্ছে না। কি সম্পর্ক রয়েছে তাদের? প্রশ্ন একাধিক উঠে যাচ্ছে।
এবং সবথেকে বড় কথা যে সঞ্জয় রায়কে ধরা হয়েছে, তাকে গতকাল সন্ধ্যের দিকে একটা রিপোর্ট এসেছিল, একটা মিডিয়া রিপোর্টই এসেছিল যেখানে বলা হচ্ছে যে সে মানসিক বিকারগ্রস্ত। যে পয়েন্টটা কিন্তু প্রিয়বন্ধু মিডিয়া অনেক আগেই বলেছিল যে এই মানসিক বিকৃতির জায়গাটা এটা সামনে নিয়ে এসে পরবর্তীকালে এই সঞ্জয় রায়কে সেফগার্ড করিয়ে দেওয়া হবে তার আইনজীবীকে দিয়ে, বলে যে মস্তিষ্ক বিকৃত, পাগল, একে ছেড়ে দেওয়া হোক, এ ভুল করে ফেলেছে, এটা এটা এই পাগলামির জন্য করে ফেলেছে, এই জায়গাটা এস্টাবলিশ করবে। এটা বলা হচ্ছে বিকৃত কাম সেই জায়গা থেকে করে ফেলেছে, অর্থাৎ এখানে তার মানসিক যে সন্তুলন রয়েছে সেই জায়গাটাই প্রশ্নের মুখে চলে আসছে। এবং তার থেকেও বড় কথা, দুটো গুরুত্বপূর্ণ জায়গা, যিনি ভিকটিম, যিনি চলে গেছেন ওই দানবীয় নারকীয় অত্যাচার সহ্য করে, যাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, এবং মৃত্যুর শেষ কয়েকটা মিনিট যার জন্য এরকম দুর্বিষহ ছিল, সেই মানুষটাকে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? ওই প্রিন্সিপাল যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি বলছেন যে ওই সেমিনার হল কি ঘুমানোর জায়গা? আবার কোনো কোনো সময় বলা হচ্ছে যে তারই নাকি মানসিক বিকার ছিল, সেই জন্য তিনি এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেছেন। এটা একটা প্রাথমিক আত্মহত্যার ঘটনা। এই যে পুরো ব্যাপারটা নামাডল করে দেওয়া হচ্ছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যে তদন্তের ছবি এখনো অবধি সামনে এসেছে সেটা কোনো মতেই সঠিক ছবি নয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা অনেক আইন বিশেষজ্ঞই বলছেন, যে পুলিশি জেরায় যে কথা কেউ বলছে সেই কথা কিন্তু আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। অথচ পুলিশি জেরায় কি হচ্ছে, সে নির্বিকার নিরুত্তাপ থাকছে, দোষ স্বীকার করে নিচ্ছে, এই ঘটনা সেই ঘটিয়েছে, আমার ফাঁসি দিয়ে দেওয়া হোক, এই যে কথাগুলো এগুলো মিডিয়াকে দিয়ে গল্প হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোথাও গিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ এই অপরাধী, পুরো ব্যাপারটাকে আইওয়াশ করানো হচ্ছে, এই জায়গাটা কিন্তু সামনে চলে আসছে। ফলে এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলুন, মানে আরজি করের হসপিটাল কর্তৃপক্ষ বলুন, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বলুন, রাজ্য সরকার বলুন, পুলিশ প্রশাসন বলুন, প্রত্যেকের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে রয়েছে। আর সেই জন্যই প্রথম থেকে দেখানোর চেষ্টা হচ্ছে আমরা অতি উদার, আমাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্কটা যে অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই সম্পর্কের কথা, যে আসল অপরাধী তার ছবি যদি সামনে চলে আসে, তাহলে এই রাজ্য সরকারের টিকে থাকা মুশকিল হবে, এদের শাসন ক্ষমতা চালানো মুশকিল হবে। এই জায়গা থেকেই কি এরকম একটা বীরদর্পে ঘুরে দেখানোর চেষ্টা হচ্ছিল? সেই প্রশ্নগুলো ছিল। এবার আদালতের সামনে অবশ্যই গেছে, যেটা বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইছিলেন, এবং আদালতও এটার মধ্যে যে মেরিট রয়েছে সেটা বুঝে শুনানির জন্য রাজি হয়েছে। এবার সত্যি সত্যিই যদি সিবিআই তদন্ত হয়, তাহলে কি সত্যটা উদ্ঘাটন হবে, নাকি পুলিশ এখন অবধি যেটা করছিল সেটাই সদর্থক, রাজ্য সরকার সদর্থক ছিল সেটাই সামনে আসবে, সেটা তো পরের ব্যাপার। কিন্তু যেভাবে গিয়ে আজকে আইনজীবীরা বলেছেন, এবং আদালতও যে সার্বিক ঘটনায় খুব একটা খুশি নয়, এবং সেখানে অন্যভাবে পুরো জিনিসটাকে তদন্ত করার দরকার আছে, এই জায়গা থেকে কনভিন্স, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ পুলিশের এখন অবধি যে ভূমিকা রয়েছে সেটা যদি পজিটিভ হতো, আদালত তো বলে দিত পুলিশ তদন্ত করছে, রাজ্য সরকার এত পজিটিভ নোটে রয়েছে, শাসক দলের নেতারা এত পজিটিভ হয়ে তো কথা বলছেন, আপনারা কেন এর জন্য জনস্বার্থ মামলা করছেন, তদন্তটা শেষ হতে দিন, তারপর দেখব। তা কিন্তু নয়। অর্থাৎ সব মিলিয়ে যেটা লুকোনোর চেষ্টা করছিল, এবার আদালতের শরণাপন্ন হওয়ার ফলে সেটা কি কবর থেকে তুলে বেরোবে? আর বেরোনোর পর যখন আসল ছবিটা সামনে আসবে, রাজ্যবাসী অবশেষে অনুধাবন করবে যে কাদের হাতে রাজ্যটা ছেড়েছে, এবং সেই জন্য ঠিক কতখানি সর্বনাশ এই রাজ্যের হচ্ছে। আর সেটা যদি হয়, নবান্নের ওই 14 তলা কি শেষ অবধি টলমল করবে? এই প্রশ্নটাই কিন্তু আজকের পর সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেল। আপনাদের কি মনে হয় আদালতে যাওয়ার পর অবশেষে সেই নির্যাতিতা এবার কি সঠিক বিচারটা পাবেন? একে তো নির্যাতিতা হয়ে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, কিন্তু তারপরেও যে অবিচারটা চলছে, এবং যেভাবে তাকে মানসিক বিকারগ্রস্ত প্রমাণ করার চেষ্টা প্রশাসনের এক তরফ থেকে চলছে, সেই জায়গার নির্মম পরিহাসটা বড্ড বুকে লাগছে। সেই সেই জায়গাটা এবার কি সুরাহা পাবেন তিনি? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।